আসবে বলে, তুমি আসবে বলেই আকাশ মেঘলা, বৃষ্টি এখনো হয়নি। তুমি আসবে বলেই কৃষ্ণ চূড়ার ফুলগুলো ঝরে যায়নি। তুমি আসবে বলে, তুমি আসবে বলেই অন্ধকানায় বসে আছে গান গায়নি। তুমি আসবে বলেই অন্ধকানায় বসে আছে গান গায়নি। তুমি আসবে বলেই চৌরাস্তার পুলিশটা ঘুষ খায়নি। তুমি আসবে বলেই, তুমি আসবে বলেই জাকির হুসেন ভুল করে ফেলে তালে। তুমি আসবে বলেই মুখ্যমন্ত্রী চুমু খেলো স্ত্রীর গালে। তুমি আসবে বলেই সোনালি স্বপ্ন ভিড় করে আসে চোখে। তুমি আসবে বলেই আগামী বলছে দেখতে আসবো তোকে। তুমি আসবে বলেই, সবাই একটু বাকিদের মেনশন করে দাও, একটু রিফ্রেশমেন্ট নিই আমরা। উত্তর খুঁজে পাইনি। তুমি আসবে বলেই দেশটা এখনো গুজরাট হয়ে যায়নি। তুমি আসবে বলে, তুমি আসবে বলেই সন্ত্রাসবাদ গুটিয়ে নিয়েছে থাবা। তুমি আসবে বলেই জ্যোতিষ ছেড়েছে কত না ভণ্ড বাবা। তুমি আসবে বলেই পাড়ার মেয়েরা মুখ করে আছে ভার। তুমি আসবে বলেই ঈশান কোণেতে জমেছে অন্ধকার। তুমি আসবে বলেই, তুমি আসবে বলেই বখাটে ছেলেটা শীষ দিতে দিতে দেয়নি। তুমি আসবে বলেই আমার কলম এখনো বিক্রি হয়নি। তুমি আসবে বলে, ওকে, আমরা শুরু করি। একটু রিফ্রেশমেন্ট নিলাম। এটা আমার ওয়ান অফ দ্য ফেভারিট গান। সো আমরা দেখি তোমরা কি পরিমাণ জয়েন করছো। সো আমরা দেখি তোমরা কি পরিমাণ, কিরে বাকিরা কই? ক্লাস ডিলিট করে দিলে ঠিকই সবাই আসবে। ওকে, তাহলে আমরা শুরু করতে থাকি। যারা এখনো জয়েন করে নাই তাদেরকে একটু মেনশন করে দাও। যারা এখনো জয়েন করে নাই তাদেরকে একটু মেনশন করে দাও। যারা এখনও জয়েন করেনি তাদেরকে একটু মেনশন করে দাও। আমরা শীঘ্রই আমরা শুরু করে দিব। তো গত ক্লাসে আমরা
পিএন জাংশন শুরু করছিলাম। তো পিএন জাংশনের বেসিকগুলো বলছিলাম। তো পিএন জাংশনে কী হয় না হয় সেগুলো আমি একটু সামারি করে আমি সামনের দিকে আগাবো। আজকে আমরা পিএন জাংশন শেষ করব। তো পিএন জাংশনের আমাদের এর বাইরে কী কী আছে না আছে আমরা সব জিনিসগুলো পড়বো। ওকে, তাহলে আমরা আস্তে আস্তে শুরু করে দিই। হ্যাঁ, ওকে। আচ্ছা, তাহলে আমরা শুরু করতে থাকি। আমরা শুরুতে জিনিসগুলো একটু আমাদের গত ক্লাসের যে জিনিসগুলা এগুলো একটু হালকা করে বলে দিই। হ্যাঁ, হালকা করে বলে দিই। তো সবাই একটু খেয়াল করে দেখো, আমাদের এটা হচ্ছে একটা ফি টাইপ আর এটা হচ্ছে এন টাইপ। তো ফি টাইপ এবং এন টাইপ সেমিকন্ডাক্টর আমরা জানি পাশাপাশি করে একই পাত্রে প্রস্তুত করা হয়। মনে করো একটা জায়গায় আমাদের এইদিকে ফি টাইপ এদিকে এন টাইপ প্রস্তুত করা হলো, করার পর আমাদের যেটা তৈরি হলো এটাকে আমরা বলি ফি এন জাংশন। এখন একটু খেয়াল করে দেখো, আমাদের ফি টাইপ বলো আর এন টাইপ বলো এখানে কিন্তু হোল এবং ইলেকট্রন দুইটাই আছে। ফি টাইপেও হোল ইলেকট্রন আছে, এন টাইপেও হোল এবং ইলেকট্রন আছে। তবে ফি টাইপে আনুপাতিক হারে হোলের পরিমাণ বেশি, এন টাইপে ইলেকট্রনের পরিমাণ বেশি। এখন এই যে পুরো জায়গাটা, এটা খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। এই জায়গার মধ্যে এমন না যে মাঝখানে আমি একটা পার্টিশন দিয়ে দিছি, তাহলে আমাদের এই জায়গার মধ্যে দেখা যাচ্ছে এই পাশে হোল কম, এই পাশে হোল বেশি। তখন দেখা যাবে এদিকের হোলগুলা আমার এদিকে যাওয়ার চেষ্টা করবে। একইভাবে এদিকে আমাদের ইলেকট্রন বেশি, এদিকে ইলেকট্রন কম, তাহলে এদিকের ইলেকট্রনগুলো আমার এদিকে যাওয়ার চেষ্টা করবে। কোন নিয়ম অনুযায়ী? ব্যাপনের ধর্ম অনুযায়ী। ব্যাপনের ধর্ম অনুযায়ী সেই ঘনত্ব সেম রাখার জন্য এদিকে গমন করার ট্রাই করবে। তো ট্রাই করতে করতে দেখা যাবে আমাদের এদিক থেকে হোল এদিকে যাইতে থাকবে, এদিক থেকে ইলেকট্রন এদিকে যাইতে থাকবে। এর মানে একটা প্রবাহ শুরু হবে। আমরা জানি আমাদের ইলেকট্রনের প্রবাহ মানে হচ্ছে তড়িৎ প্রবাহ। ইলেকট্রন যেদিকে প্রবাহিত হয়, হোল আমাদের তড়িৎ প্রবাহ তার উল্টা দিকে। তাহলে যেহেতু ইলেকট্রনটা আমার এদিক থেকে এদিকে যাচ্ছে, এর মানে আমার এখানে অটোমেটিক একটা এদিক থেকে এদিকে তড়িৎ প্রবাহ সৃষ্টি হয়ে গেছে। এখন একটু খেয়াল করে দেখো, আমাদের তড়িৎ প্রবাহ হচ্ছে আমার এদিক থেকে এদিকে, পি থেকে এন এর দিকে আমাদের হোল যাচ্ছে, এন থেকে পি এর দিকে ইলেকট্রন যাচ্ছে। ইলেকট্রন যেদিকে যাচ্ছে তার উল্টা দিকে আমাদের কি তড়িৎ প্রবাহিত হচ্ছে। এখন একটু খেয়াল করে দেখো, এই যে আমাদের এখানে সাধারণত আমার দেখা যায় হোলগুলো এদিকে যাইতে আসে, ইলেকট্রনগুলো এদিকে যাইতেই আসে। তো দেখা গেল হোল যখন মনে করো একটা হোল এদিকে চলে গেল অথবা একটা ইলেকট্রন এদিকে চলে আসলো, তখন একটা হোল একটা ইলেকট্রন এটা ভ্যানিশ হয়ে যাবে। কারণ আমরা জানি হোল এবং ইলেকট্রন মিলে কী করে সাম্যাবস্থা সৃষ্টি করে, হোলটাকে ইলেকট্রন ভরাট করে নিউট্রাল করে দেয়। একইভাবে এই ইলেকট্রনটা মনে করো এই হোলটাকে ভরাট করে দিল। এভাবে আমাদের যখনই ভরাট করলো, দেখো এই দুইটা যখন হইলো তখন আমাদের এতক্ষণ পর্যন্ত এই পাশটাও নিউট্রাল, এই পাশটাও নিউট্রাল। আমরা আগেই বলছি ফি টাইপ মানে নিউট্রাল, এন টাইপ মানে নিউট্রাল। কিন্তু যখনই আমার এই যে ফি টাইপটা, সে আমার একটা ইলেকট্রন ছেড়ে দিল, ইলেকট্রন ছেড়ে দিয়ে সে কী করলো, সে এখন বর্তমানে ক্যাটায়ন হয়ে গেল, ধনাত্মকধর্মী হয়ে গেল। একইভাবে এদিকের হোলগুলো আমাদের কি ঋণাত্মকধর্মী হয়ে গেল, হোলগুলো ভরাট হয়ে এটা আমার ঋণাত্মকধর্মী হয়ে গেল। তাহলে এই ধনাত্মক এবং ঋণাত্মকের কারণে এখানে একটা বিভব পার্থক্য সৃষ্টি হবে এবং এই দিকের হোল যখন এদিকে যাইতে চাইবে এই প্লাসটা তাকে বাধা দিবে, এদিকের ইলেকট্রন যখন আমাদের এদিকে যেতে চাইবে তখন হচ্ছে আমাদের এই মাইনাসটা তাকে বাধা দিবে। কিন্তু কথা হচ্ছে এই বাধাকে অতিক্রম করে তারা তাও চলে যাবে। এভাবে যাইতে যেতে দেখা যাবে এক সময় আমাদের এভাবে কন্টিনিউয়াসলি যতই তারা যাচ্ছে আমাদের এখানে ভোল্টেজের পরিমাণ ততই বাড়তেছে, তত বেশি আয়ন সৃষ্টি হচ্ছে। এভাবে করতে করতে মনে করো এই অবস্থায় এসে সাম্যাবস্থা সৃষ্টি হলো। অর্থাৎ এখন আর এদিক থেকে এদিকে হোল যাইতে পারতেছে না। কেন? এই ধনাত্মকগুলার শক্তি এত বেশি যে তারা হোলটাকে আসতে দিচ্ছে না, হোলটাকে বাধা দিচ্ছে। একইভাবে ইলেকট্রনের ক্ষেত্রে সেম কেস, এই ইলেকট্রনগুলো তাদেরকে বাধা, এই নেগেটিভ আয়নগুলো তাদেরকে বাধা দিচ্ছে, যার কারণে দেখা যাবে এখানে একটা সর্বোচ্চ বিভব পার্থক্য সৃষ্টি হয়েছে। এই যে আমাদের এখানে যেই পরিমাণ বিভব পার্থক্য সৃষ্টি হলো, এই যে আমাদের অনেকটুকু বিভব পার্থক্য সৃষ্টি হলো, এই বিভব পার্থক্যটাকে আমরা এই যে এই লেয়ারটাকে আমরা বলি হচ্ছে আমাদের, এটাকে আমরা বলি ডিপ্লেশন লেয়ার বা নিঃশেষিত স্তর। এটাকে আমরা বলি হচ্ছে নিঃশেষিত স্তর বা এটাকে আমরা বলি হচ্ছে ডিপ্লেশন লেয়ার, এটাকে আমরা বলি হচ্ছে ডিপ্লেশন লেয়ার। তো আমাদের নিঃশেষিত স্তর কেন বলা হয়? কারণ হচ্ছে আমাদের এই অঞ্চলে দেখো কোনো হোল বা ইলেকট্রন নাই, সবগুলো হোল এবং ইলেকট্রন নিঃশেষিত হয়ে গেছে বিধায় এই অঞ্চলটাকে আমরা বলি হচ্ছে নিঃশেষিত অঞ্চল। এটাকে আমরা কি বলি? নিঃশেষিত অঞ্চল। এখন আমার দেখা যাচ্ছে পজিটিভ মানে উচ্চ বিভব, নেগেটিভ মানে নিম্ন বিভব। তো আমি যদি এইদিকে ভোল্টেজ দিই তাহলে দেখা যাবে সেন্ট্রালে আমাদের সাম্যাবস্থা বিভব শূন্য। যতই আমি ডান দিকে যাচ্ছি এর মানে প্লাসের পরিমাণ বাড়তেছে। এমন না যে এখানে একটা লাইন, অনেকগুলো লাইন থাকতে পারে, যে পরিমাণ হয় আর কি। তো আমাদের যতই আমি ডান দিকে যাচ্ছি ভোল্টেজ বাড়তেছে, যতই ডান দিকে যাচ্ছি ভোল্টেজ বাড়তেছে। এবার বাড়তে বাড়তে এখানে হচ্ছে ভোল্টেজ সর্বোচ্চ, এরপর আর ভোল্টেজ বাড়ে না। একইভাবে
যতই বাম দিকে যাব ভোল্টেজের মান কমতে থাকবে, কারণ নেগেটিভ আয়ন, তাহলে কমতে 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 যখন এখানে আসলো এরপরে আর বাড়ে না। তাহলে এই যে গ্রাফটা এটা হচ্ছে আমাদের ভোল্টেজের গ্রাফটা, এই গ্রাফটা অনেক সময় পরীক্ষায় লাগে। তো আমাদের এটা ছিল হচ্ছে টোটাল পিএন জাংশনটা। তাহলে আমরা একটা কথা বলতে পারি, একটা পি টাইপ এবং এন টাইপকে পাশাপাশি রেখে পিএন জাংশন প্রস্তুত করলে সেই পিএন জাংশনে দেখা যায় প্রাথমিকভাবে কিছু পরিমাণ তড়িৎ প্রবাহিত হয়, কিন্তু কিছুক্ষণ পরে সেই তড়িৎ প্রবাহটা বন্ধ হয়ে কি হয়, সেই তড়িৎ প্রবাহটা বন্ধ হয়ে আমাদের এখানে একটা মাঝখানে ডিপ্লেশন লেয়ার তৈরি হয়। এই ডিপ্লেশন লেয়ারের যে ভোল্টেজটা, এই ভোল্টেজটা কত হবে সেটা এক এক সেমিকন্ডাক্টরের জন্য এক এক রকম। তুমি কাকে ইউজ করতেছো, সিলিকন নাকি জার্মেনিয়াম, কাকে ইউজ করতেছো তার উপর ডিপেন্ড করবে এখানে আমার ডিপ্লেশন লেয়ারের ভোল্টেজটা কত। তাহলে আমাদের এটা হচ্ছে ওভারঅল জিনিসটা। আর আমরা এই পিএন জাংশনটাকে সংক্ষেপে ব্লক চিত্র আকারে এরকমভাবে দেখাইতে পারি, আর সার্কিটে আমরা চাইলে এভাবে দেখাইতে পারি। এটা হচ্ছে আমার পিএন জাংশনের সংকেত। এটা ছিল আমাদের গত দিনের কনসেপ্টটা। তো এখন শাহরিয়ার হোসেন ওপি, হোল কি গমন করতে পারে? অ্যাকচুয়ালি আমরা বলি হচ্ছে হোল গমন করতে পারে না, তবে আমরা এখানে ধরে নিই যে হোল গমন করতেছে, গমন করতেছে বলে মনে হচ্ছে এই টাইপসের বলতে পারি, এটাই আর কি। নর্মালি তো হোল গমন করে না, তবে আমরা ধরে নিই যে এখানে হোল গমন করতেছে, কথা সেমই, মানে সেন্স সেম, কাহিনীটা ভিন্ন আর কি। এতটুকু আমাদের ক্লিয়ার কিনা? এতটুকু অংশ আমাদের ক্লিয়ার কিনা? এটা আমরা গত ক্লাসে হচ্ছে এতটুকু আমরা ডিসকাস করছিলাম। এবার হচ্ছে আমাদের আজকের ক্লাস। তো আজকের ক্লাসে করতে গেলে দেখবো আমাদের আরও সোজা মানে আমরা একটু ভিন্নভাবে দেখব যে আমাদের এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, পি এবং পিএন জাংশন যখন আমি তৈরি করলাম, এখানে কিন্তু তড়িৎ প্রবাহ কয় দিকে যাচ্ছে? একদিকে যাচ্ছে, এদিক থেকে এইদিকে যাচ্ছে, উল্টা দিকে কিন্তু যাচ্ছে না। এই যে তড়িৎ প্রবাহ আমার একদিকে যাচ্ছে, এই কারণে আমাদের পিএন জাংশনকে অনেক সময় আমাদের পিএন, এটাকে আমরা একমুখী কারকও বলতে পারি। এটাকে আমরা কি বলতে পারি? একমুখী কারকও বলতে পারি। অর্থাৎ সে তড়িৎ প্রবাহটাকে শুধু একদিকে গমন করতে দে, অন্যদিকে গমন করতে দেয় না। সে তড়িৎ প্রবাহটাকে শুধু একদিকে গমন করতে দে, অন্যদিকে গমন করতে দেয় না। ওই কারণে এটাকে আমরা বলি সেমিকন্ডাক্টর রেকটিফায়ারও বলতে পারি। রেকটিফায়ার মানে হচ্ছে একমুখী কারক, অর্থাৎ এটাকে আমরা বলতে পারি সেমিকন্ডাক্টর রেকটিফায়ার। রেকটিফায়ার নিয়ে আমরা আগামী ক্লাসে খুব ভালো করে পড়বো। রেকটিফিকেশন নামে একটা কনসেপ্ট আছে, মানে একমুখী কারক। তো আমাদের এখানে সেমিকন্ডাক্টর রেকটিফায়ার মানে হচ্ছে সে আমার কি করে দিচ্ছে? একমুখী করে দিচ্ছে, রেকটিফাই করে দিচ্ছে, একমুখী করে দিচ্ছে। অর্থাৎ সে শুধুমাত্র এইদিকে তড়িৎ প্রবাহের অনুমতি দেয়, এইদিকে তড়িৎ প্রবাহের কোনো অনুমতি দেয় না। ওই কারণে এটাকে আমরা অনেক সময় পিএন জাংশনকে অনেক সময় সেমিকন্ডাক্টর রেকটিফায়ার বলতে পারি। এটা আমাকে একটু মাথায় রাখতে হবে এমসিকিউর জন্য এবং মেডিকেল প্রশ্ন এবং ভার্সিটি প্রশ্নের জন্য। এতটুকু হচ্ছে আমাদের জেনারেল কথাগুলা। এবার আসো আমরা একটু সামনের দিকে আগাই। ওকে, এবার যদি আমরা সামনের দিকে আগাই তাহলে আমরা কি দেখতে পাবো একটু খেয়াল করে দেখো। এটা হচ্ছে আমাদের সেমিকন্ডাক্টরের জেনারেল বেসিকগুলো আমরা দেখলাম। এখন আসি হচ্ছে আমাদের এবার কাজ হচ্ছে, ভাইয়া আমাদের তো একটা পিএন জাংশন তৈরি করলে, এই পিএন জাংশন তো কিছুটা পর প্রথমে তড়িৎ প্রবাহ করলো করতে সাম্যাবস্থায় চলে আসলো। এর মানে কিছুক্ষণ সে তড়িৎ প্রবাহ করে, এরপর কিন্তু সে অটোমেটিক সাম্যাবস্থায় চলে আসে, যার মধ্যে আর কোনো তড়িৎ প্রবাহ হয় না। কিন্তু আমি চাচ্ছি তড়িৎ প্রবাহ হবে না, মানে জোর করে হলেও তড়িৎ প্রবাহ করাবো। এই জোর করে তড়িৎ প্রবাহ করাটাকে আমরা বলি বায়াসিং। কি বলি? বায়াসিং মানে প্রভাবিত করা। বায়াস মানে কি? প্রভাবিত করা। একটু খেয়াল করো তাহলে আমাদের বায়াস বা বাংলায় আমরা এবার লিখি বায়াস। এই বায়াস মানে কি? প্রভাবিত করা। কি করা? প্রভাবিত করা। এখানে দেখো আমি তাকে প্রভাবিত করি নাই, একটু পর আমি দেখব কি তাকে আমি বাইরে থেকে বল প্রয়োগ করতেছি, বাইরে থেকে তার উপর আমি একটা কি করতেছি? প্রভাব বিস্তার করতেছি। এই বাইরে থেকে প্রভাব বিস্তার করলে তাকে আমরা বলি বায়াসিং। এই বায়াসিংটা দুই ধরনের হইতে পারে, একটা হচ্ছে সম্মুখী বায়াস আর একটা হচ্ছে বিমুখী বায়াস, বা বাংলায় এটাকে ঝোঁকও বলা হয়, বায়াস বা যোগ। তো তাহলে আমাদের বর্তমানে যেটা আছে তোমরা একটু আমাকে বলো তো, এটা কি বায়াস যুক্ত নাকি বায়াসহীন? তোমরা একটু বলো তো কমেন্টে। আমার এখন বোর্ডে যেটা দেখতে পাচ্ছ এটা কি বায়াস যুক্ত নাকি বায়াসহীন? একটু বলো, বায়াস যুক্ত নাকি বায়াসহীন, তোমার কোনটা মনে হয়? বর্তমানে যেটা আছে এটা কি বায়াস যুক্ত নাকি বায়াসহীন? তোমরাই বলো। এটা কি বায়াসযুক্ত নাকি বায়াসহীন? অবশ্যই বায়াসহীন, এক্স্যাক্টলি এটা বায়াসহীন। তাহলে
আমাদের দেখো এটা হচ্ছে বায়াসহীন, এর মানে এটা আমি জেনারেল ফরম্যাটে রাখছি, সে এই ধরনের সিচুয়েশন ক্রিয়েট করছে, অনেক সময় প্রশ্ন আসে পিএন জাংশনে পি টাইপে কোন আয়ন সৃষ্টি হয়, অবশ্যই ঋণাত্মক আয়ন, আর এন টাইপে ধনাত্মক আয়ন। দেখো এই এতটুকু পর্যন্ত কিন্তু এন এর অঞ্চল আর এতটুকু পর্যন্ত পি এর অঞ্চল, এই যে অ্যানায়নটা সৃষ্টি হলো এটা কিন্তু আমাদের পি টাইপের ভিতরেই সৃষ্টি হয়েছে, আর আমাদের ক্যাটায়নটা সৃষ্টি হয়েছে এটা কিন্তু এন টাইপের ভিতরে সৃষ্টি হয়েছে। এখান থেকে আমাদের প্রশ্ন আসতে পারে। তাহলে আমরা যে জিনিসটা বললাম এটা হচ্ছে এক কথা আমরা বলে রাখবো হচ্ছে আমাদের পিএন জাংশন যখন আমরা তৈরি করলাম, এগুলো কিন্তু আমরা গত ক্লাসে পড়াইছি। তো গত ক্লাসে পিএন জাংশন যে আমরা পড়াইলাম, এই পিএন জাংশন আমরা যে জিনিসটা দেখলাম সেটা হচ্ছে প্রাথমিকভাবে কিছু পরিমাণ তড়িৎ প্রবাহিত হয়, এরপর আর তড়িৎ প্রবাহ হয় না। এখন এটাকে আমি বাইরে থেকে আমরা একটা সার্কিটের ভিতর দিয়ে আমরা বাহ্যিকভাবে এটাকে কি করব, আবার প্রভাবিত করব। এই প্রভাবিত করাটাকে আমরা বলি বায়াসিং বা প্রভাবিত করা, বায়াস করা বা প্রভাবিত করা। তো আমি তো এখানে তাকে বাইরে থেকে কিছু করছি না, সে যা করছে অটোমেটিক করছে, মানে তাকে আমি বসাই দিয়েছি, সে অটোমেটিক এই কাজগুলো করছে। যেখানে অটোমেটিক করছে সেটাকে আমরা বায়াসিং বলি না, সেটা হচ্ছে আমার বায়াসহীন, এখানে কোনো বায়াস হচ্ছে না। আর বায়াস মানে কি, বাইরে থেকে আমরা যেমন আমরা একটু পরে কি করব, এখানে একটা ব্যাটারি লাগাই দিব। এই ব্যাটারি লাগাইলে এই ব্যাটারি কি করবে, তাকে জোরপূর্বক কাজ করাবে না? হ্যাঁ, এই যে জোরপূর্বক কাজ করাবে এটা হচ্ছে আমার ব্যাটারির কাজ। এখন আমার কথা হচ্ছে সেটা তো আমরা এখানে করতেছি না, সেটা করতেছি না মানে হচ্ছে এটা বায়াসহীন, এর মানে এখানে কোনো প্রভাব নাই। এখন আমরা সেই বায়াসিংয়ের ব্যাপারটাগুলোই পড়বো। আগে বলো আমরা একটু বুঝছি কিনা। একটু বুঝছি কিনা বলো। ওকে, তাহলে এখন আমি দেখতেছি হচ্ছে ভাইয়া একটা পিএন জাংশন আমি যখন নিলাম, এই পিএন জাংশনটাকে শুরুতে আমি দিলাম, ভাবলাম দিসি মাগার কাজ হয়ে গেছে, এখান থেকে ইলেকট্রন গাড়ি যাবে 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 যাবে, কিন্তু আমি যাহা ভাবি তাহা হয় না, যাহা ভাবি না তাহাই মাঝখানে কেন জানি হয়। তাহলে আমাদের অটোমেটিক দেখা যাচ্ছে, হ্যাঁ আমি প্রথম খুশি হয়ে গেছিলাম, এরপর দেখা গেছে আমাদের প্রবাহ বন্ধ হয়ে গেছে। এখন আমাকে কি করতে হবে, প্রবাহ কন্টিনিউ করাইতে হবে। এই প্রবাহ কন্টিনিউ করার জন্য আমাকে জোরপূর্বক কাজ করাইতে হবে। সেই জোরপূর্বক কাজটা আমি এখন করাবো। আমি এখন যে কাজটা করবো সেটা হচ্ছে কি, জোরপূর্বক কাজ করব। এই জোরপূর্বক কাজ করা মানে হচ্ছে বাইরে থেকে কি করা, একটা বাহ্যিক ভোল্টেজ প্রদান। এই বাহ্যিক ভোল্টেজ প্রদান করাটাকে আমরা বলতেছি, আমি বাইরে থেকে যখন ভোল্টেজ প্রয়োগ করব সেটাকে আমরা বলছি বায়াস যুক্ত। তাহলে আসো আমরা বাইরে থেকে এখন কি করব, ভোল্টেজ প্রয়োগ করব। এখন আমি কি করব, আমার পিএন জাংশন যেটা আছে এটাকে বাইরে থেকে এটার উপর একটা ভোল্টেজ প্রয়োগ করব। আসো আমি একটা ভোল্টেজ প্রয়োগ করে তোমাদেরকে দেখাই। এগুলো আবার আঁকতে হবে, তো আমি আর আঁকতে চাচ্ছি না, এটা দিয়ে কাজ চালাই দিব। আমি এটাকে একটু ঠিক করে নিই, ঠিক করার দরকার নেই তো। আচ্ছা আসো, তাহলে আমাদের যে কাজটা আমরা করলাম একটু খুব মনোযোগ দিয়ে খেয়াল করো। তাহলে আমরা এখন যে কাজটা করব ভাইয়া, এখন যে কাজটা করতেছি সেটা হচ্ছে পিএন জাংশনের মধ্যে আমার মাঝখানে একটা কি ডিপ্লেশন লেয়ার সৃষ্টি হয়েছে না? ওকে, মাঝখানে একটা ডিপ্লেশন লেয়ার সৃষ্টি হয়েছিল, এটার কারণে আমার দেখা গেছে এখানে আর কোনো তড়িৎ প্রবাহ হচ্ছে না। এখন তড়িৎ প্রবাহ করানোর জন্য আমি বাইরে থেকে ভোল্টেজ প্রয়োগ করব। কি করব, বাহ্যিক ভোল্টেজ প্রয়োগ করব। এই বাহ্যিক ভোল্টেজ প্রয়োগ করব মানে কি, বাইরে থেকে একটা ব্যাটারি কানেকশন দিয়ে দিব, বাইরে থেকে একটা ব্যাটারি কানেকশন দিয়ে দিব, এটা পি এটা এন, এটা পি এটা এন। একইভাবে এখানেও বাইরে থেকে একটা ভোল্টেজ দিয়ে দিব,
মানে আমি একই কাজ দুইবার করতেছি। কেন দুইবার করতেছি দেখো, কারণ হচ্ছে আমি যে ভোল্টেজ দিব, আমি পিএন জাংশন যখন তৈরি করলাম, এটা যখন সাম্য অবস্থায় পৌঁছাইলো, সাম্য অবস্থায় পৌঁছানোর পর কি হয়েছে, সাম্য অবস্থায় পৌঁছানোর পর যে জিনিসটা হয়েছে সেটা হচ্ছে মাঝখানে একটা ডিপ্লেশন লেয়ার তৈরি হয়েছে, আর এটা আমার সাম্য অবস্থায় আছে। মাঝখানে একটা ডিপ্লেশন লেয়ার তৈরি হয়েছে, এটা সাম্য অবস্থায় আছে। এখন আমার কথা হচ্ছে ভাই, আমাদের কথা হচ্ছে এই যে ভাই আপনার ডিপ্লেশন লেয়ারটা খুব মনোযোগ দিয়ে খেয়াল করো, আমাদের এটা হচ্ছে পিএন জাংশন সাম্য অবস্থায় এভাবে আছে। এখন আমি কি করলাম দেখো, ব্যাটারি লাগাবো, তো ব্যাটারি আমি দুইভাবে লাগাইতে পারি না, এভাবেও লাগাইতে পারি, এভাবেও লাগাইতে পারি। এখন আমি ব্যাটারিটা এমনভাবে লাগাইলাম, পি টাইপের সাথে ব্যাটারির পজিটিভ প্রান্ত, এন টাইপের সাথে নেগেটিভ প্রান্ত। আবার এমনভাবে লাগাইতে পারি পি টাইপের সাথে নেগেটিভ, এন টাইপের সাথে পজিটিভ। তাহলে একটু খেয়াল করো, আমি পি টাইপের সাথে ব্যাটারির পজিটিভ প্রান্ত লাগাইলাম, এন টাইপের সাথে নেগেটিভ প্রান্ত লাগাইলাম, অথবা পি টাইপের সাথে নেগেটিভ লাগাইলাম, এন টাইপের সাথে পজিটিভ লাগাইলাম, মানে উল্টা। এই যে আমি কানেকশনটা কি এভাবে দিছি নাকি এভাবে দিছি, এটা আমাদের কি বাহ্যিক ভোল্টেজ না? বাহ্যিক ভোল্টেজ প্রয়োগ করতেছি। এই বাহ্যিক ভোল্টেজ আমি কিভাবে প্রয়োগ করতেছি তার উপর ডিপেন্ড করে এটাকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সম্মুখী যোগ, এটাকে আমরা বলি হচ্ছে সম্মুখী যোগ, সম্মুখী যোগ, বা ইংলিশে বলা হয় ফরওয়ার্ড বায়াস। ইংলিশে বলা হয় কি ফরওয়ার্ড বায়াস। আর এটাকে বলা হয় বিমুখী যোগ, বিমুখী যোগ। আর এটাকে আমরা বলতে পারি হচ্ছে রিভার্স বায়াস। এখন আমার কথা হচ্ছে এই যে ভাইয়া আমরা এখানে যে কাজটা করতে পারি ভাইয়া, এই যে আমি সম্মুখী যোগ বলতেছি, বিমুখী যোগ বলতেছি, এটা দ্বারা কি হয় আর আসলে কাজটা কি হয়। তাহলে আমার সোজাসাপটা কথা কি ছিল ভাই, আমি এটা পিএন জাংশন তৈরি করলাম, এই জাংশনে প্রাথমিকভাবে কিছুক্ষণ পরিমাণ তড়িৎ প্রবাহ হয়েছে, হওয়ার পর তার অবস্থাটা কি হয়েছে, এরপর সে সাম্য অবস্থায় চলে আসছে। এই সাম্য অবস্থায় যেটা সেটাকে আমি দেখাচ্ছি, সাম্য অবস্থায় আর কোনো তড়িৎ প্রবাহ হচ্ছে না, এবং মাঝখানে একটা কি তৈরি হয়েছে, লেয়ার সৃষ্টি হয়েছে, যাকে আমরা বলি ডিপ্লেশন লেয়ার বা আমাদের নিঃশেষিত অঞ্চল। এখন আসো ভাইয়া, এটা তো ইন জেনারেলি এভাবে ছিল, তুমি যখন একটা বাহ্যিক ভোল্টেজ প্রয়োগ করছো, এবার কি হয় দেখো ভাই, ব্যাটারির ধনাত্মক প্রান্ত, এই ধনাত্মক প্রান্তটা এই হোলগুলোকে কি করবে, বিকর্ষণ করবে না। একইভাবে ব্যাটারির ঋণাত্মক প্রান্ত এইদিকে লাগানো, এই ঋণাত্মক প্রান্তটা ইলেকট্রনগুলোকে বিকর্ষণ করবে। তাহলে এই হোলের উপর দেখো, আমি কিন্তু লাগানোর আগে এরকম ছিল, এই ব্যাটারি লাগানোর পর কি হয়েছে ভাই, এই প্লাস প্রান্ত কি করতেছে, হোলগুলোকে ধাক্কা দিচ্ছে। হোলগুলোকে ধাক্কা দিলে হোলগুলো এদিকে যেতে চাইবে, এর আগে যেতে চাইতো কিন্তু পারতো না। এখন তো আমি এক্সট্রা করে ধাক্কা দিচ্ছি, এই যে এরা ধাক্কা দিচ্ছে, ধাক্কা দিচ্ছে, ধাক্কা দিচ্ছে, ধাক্কা দিচ্ছে, খালি ধাক্কা দিচ্ছে না, এই হোলগুলো যেহেতু ধনাত্মক, এদিক থেকে নেগেটিভটা এটাকেও টানতেছে, এর মানে এই পজিটিভ ধাক্কা দিচ্ছে, এই নেগেটিভ টানতেছে, যার কারণে হোলগুলো এবার আমার এইদিকে যাওয়া স্টার্ট করে দিছে, মানে আবার এক্সট্রা করে ধাক্কা দিল, মানে আগে যাইতে পারতো না কিন্তু এখন ধাক্কা দিয়ে তাদেরকে পাঠাচ্ছে। একইভাবে এই নেগেটিভ প্রান্ত এই ইলেকট্রনগুলোকে এদিকে ধাক্কা দেয়, বিকর্ষণ করে, ধাক্কা দে, ধাক্কা দে, ধাক্কা দিচ্ছে, ধাক্কা দিচ্ছে, আর এদিকে যে পজিটিভ প্রান্ত এটা কিন্তু ইলেকট্রনগুলোকে টানতেছে। তাহলে কাহিনীটা কি হলো, একটু আগে সে সাম্য অবস্থায় আসার কারণে কোনো তড়িৎ প্রবাহ হচ্ছে না, কিন্তু বর্তমানে আমি যখন বাইরে থেকে একটা ব্যাটারি লাগাই দিছি, ব্যাটারিটা কিভাবে লাগাইছি, আমি পি টাইপের সাথে পজিটিভ, ব্যাটারির পজিটিভ প্রান্ত, এন টাইপের সাথে ব্যাটারির নেগেটিভ প্রান্ত লাগাইলাম। তাহলে এই যে পজিটিভ প্রান্ত, এই পজিটিভ জিনিসটা হোলগুলোকে ধাক্কা দিবে, নেগেটিভগুলো আমাদের ইলেকট্রনগুলোকে ধাক্কা দিবে। এই ধাক্কা দেওয়ার কারণে কি হবে জানো, এই যে আমার ডিপ্লেশন লেয়ার, এই ধাক্কা খাইয়া ডিপ্লেশন লেয়ারটা অটোমেটিক ছোট হয়ে আসবে। তাহলে আমরা প্রথমে দেখলাম কি ভাই, আমাদের যদি এই যে আমাদের এক্ষেত্রে দেখা যায়, যদি আমি সম্মুখী যোগ করি, এই যে পজিটিভের সাথে পজিটিভ, নেগেটিভের সাথে নেগেটিভ লাগাইলে এটাকে আমরা বলি সম্মুখী যোগ বা ফরওয়ার্ড বায়াস। দেখো আমি কিন্তু এখানে বাইরে থেকে তাকে ব্যাটারি লাগাইয়া প্রভাবিত করতেছি, এই প্রভাবিত করা মানে হচ্ছে বায়াস করা। তাহলে আমরা বায়াসিং করতেছি, এই বায়াসিংটা কিভাবে করতেছি, পজিটিভের সাথে পজিটিভ লাগাইয়া, পজিটিভের সাথে পজিটিভ লাগাইয়া বায়াসিং করলে তাকে আমরা বলি ফরওয়ার্ড বায়াস বা সম্মুখী যোগ বা সম্মুখী বায়াস।
এক্ষেত্রে কি হলো, ডিপ্লেশন লেয়ার ছোট হয়ে গেল এবং আবার তড়িৎ প্রবাহ শুরু হয়ে গেল। আবার দেখা গেল এবার ইলেকট্রনগুলো এদিকে যাওয়া শুরু করলো, ইলেকট্রনগুলো আবার এদিকে যাওয়া শুরু করলো, হোলগুলো এদিকে যাওয়া শুরু করলো। এর মানে অ্যাগেইন আবার তড়িৎ প্রবাহ শুরু হয়ে গেল। এই যে তড়িৎ প্রবাহ শুরু হচ্ছে, এই তড়িৎ প্রবাহটা কার কারণে হচ্ছে? এই ব্যাটারির কারণে। তাহলে দেখো, যেখানে তড়িৎ প্রবাহ হওয়ার কথা না, সেখানে আমার এখন ব্যাটারি কি করতেছে, তাকে জোর করে তড়িৎ প্রবাহ করাচ্ছে। এই জোর করে তড়িৎ প্রবাহ করানোকে আমরা বলি বায়াসিং। এবং সেই যেহেতু আমার পজিটিভের সাথে পজিটিভ লাগানো, এটাকে আমরা বলি সম্মুখী যোগ বা ফরওয়ার্ড বায়াসিং। এই ফরওয়ার্ড বায়াসিংয়ের ক্ষেত্রে কি হয়, আগে তড়িৎ প্রবাহ ছিল না, এখন তড়িৎ প্রবাহ আবার শুরু হয়েছে। এর মানে ফরওয়ার্ড বায়াসে তড়িৎ প্রবাহ বৃদ্ধি পায়, ডিপ্লেশন লেয়ার হ্রাস পায়। দুইটা জিনিস, একটা হচ্ছে ডিপ্লেশন লেয়ার হ্রাস পায়, তড়িৎ প্রবাহ বৃদ্ধি পায়। কোন ক্ষেত্রে? সম্মুখী যোগ বা ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে। আগে বলে এই কথাটা বুঝছো কিনা, আগে বলে এই কথাটা বুঝছো কিনা, এই কথাটা বুঝছি কিনা আগে এটা বলো। আগে আমাদেরকে বলো যে এই কথাটা বুঝছি কিনা, আমরা ফরওয়ার্ড বায়াসের ব্যাপারটা বুঝছি কিনা। ফরওয়ার্ড বায়াস বুঝলে রিভার্স বায়াস একবারে সোজা, সেম কথা। ফরওয়ার্ড বুঝলে রিভার্স একবারে সোজা। আগে বলো আমরা একটু বুঝছি কিনা। আচ্ছা আচ্ছা, অনেকে বলতেছে আরেকবার রিপিট করার জন্য। আমি তোমাকে জিনিসটা রিপিট করে বুঝাই। দেখো, আমার মেইন কনসার্নটা কি, দেখো খুব মনোযোগ দিয়ে খেয়াল করো এবার ব্যাপারটা। হ্যাঁ, মেইন কনসার্নটা হচ্ছে ভাইয়া, আমি চাচ্ছি পিএন জাংশন তৈরি করলাম। আমি যখন একটা পিএন জাংশন তৈরি করে ফেললাম, মনে করো আমি এখানে দেখাই, এই যে এই অংশটার মধ্যে দেখাই, ভাইয়া আমি একটা পিএন জাংশন তৈরি করে ফেললাম। এদিকে পি আছে, এদিকে এন আছে। জাংশন তৈরি করার পর আমরা তার প্রভাবটা কি দেখছি, ইলেকট্রনগুলো এদিকে যাতায়াত করা শুরু করছে, হোলগুলো এদিকে যাতায়াত করা শুরু করছে এবং কিছুক্ষণ পর প্রবাহ বন্ধ হয়ে গেছে। এই প্রবাহ বন্ধ করার প্রভাবটা কি হয়েছে, এই মাঝখানে একটা লেয়ার সৃষ্টি করছিল, মনে আছে, যাকে আমরা বলছিলাম ডিপ্রেশন লেয়ার বা নিঃশেষিত স্তর। এই স্তরটা তড়িৎ প্রবাহকে কি করে, বাধা দান করে। এই স্তরটা তড়িৎ প্রবাহকে কি করে, বাধা দান করে। এখন এই স্তরটার ভোল্টেজ যত, তুমি যদি তড়িৎ প্রবাহ করাইতে চাও, এর মানে এর থেকে আরও বেশি ভোল্টেজ, মানে আমি বাইরে একটা হাই ভোল্টেজ দিব। এই হাই ভোল্টেজের কারণে কি হবে, জোর করে তড়িৎ প্রবাহ করাচ্ছ। মানে আমার এখানে দেখা গেছে ভাইয়া, এই প্রাথমিকভাবে আমাদের এখানে আমাদের হোল ছিল, অনেকগুলো হোল ছিল। এই হোল আর এখানে ইলেকট্রন ছিল। আমাদের দেখা গেছে কিছু হোল এবং ইলেকট্রন মিলে আমাদের এখানে একটা ভোল্টেজ সৃষ্টি করছে এবং এরপর সাম্যাবস্থায় চলে আসছে। সাম্যাবস্থায় আসার পর এখানে তো আর কোনো তড়িৎ প্রবাহ নাই না। আমার কথা হচ্ছে তড়িৎ প্রবাহ নাই, কিন্তু আমি তড়িৎ প্রবাহ করাতে চাচ্ছি। তাহলে তোমার কি করতে হবে, সে কি এমনি তড়িৎ প্রবাহ করবে না, তাকে বাইরে থেকে এমন কিছু একটা দিতে হবে যাতে করে সে তড়িৎ প্রবাহ করতে বাধ্য। যেমন মনে করো কেউ একজনকে আমরা সুন্দর করে বললাম, বাবু এই কাজটা করো না, সেরকম একটু ভাব নিয়ে নিবে, না আমি করতে পারবো না। একটা থাপ্পড় দিলে কোনো রেসপন্স করবে না, অটোমেটিক কাজটা করবে। সেই জিনিসটাই বাবু করলে কাজ হচ্ছে না, কিন্তু থাপ্পড় দিলে কাজ হচ্ছে। এই থাপ্পড়টা হচ্ছে বাইরের ভোল্টেজ, বাহ্যিক ভোল্টেজ যখন দিচ্ছ, এবার সে কাজ করতেছে। তাহলে আমরা সেই জিনিসটাই করতেছি যে ভাইয়া পিএন জাংশনে সাম্যাবস্থায় যাওয়ার পর আর কোনো তড়িৎ প্রবাহ হচ্ছে না। এখন আমি কি করলাম, এই পি এর সাথে বাইরে থেকে একটা ভোল্টেজ, ব্যাটারির পজিটিভ, এন এর সাথে নেগেটিভ লাগাই দিলাম। তাহলে কি হলো, এই পজিটিভ কি করলো, হোলগুলোকে এদিকে ধাক্কা দিল। এই নেগেটিভ কি করলো, ইলেকট্রনগুলোকে এদিকে ধাক্কা দিল। এর ফলে কি হলো, এর ফলে মাঝখানে ডিপ্লেশন লেয়ার আগে যতটুকু ছিল, এখন সেটা আরও শুরু হয়ে আসবে, আরও ছোটো হয়ে যাবে। ডিপ্লেশন লেয়ারটা ছোটো হয়ে যাবে এবং ইজিলি তড়িৎ প্রবাহ হবে। কেন? বাহ্যিক ভোল্টেজের কারণে। এই যে পি এর সাথে পজিটিভ লাগানো, এন এর সাথে নেগেটিভ লাগানো, যদি এভাবে আমরা ব্যাটারিটাকে লাগাই, তখন আমরা তাকে বলি সম্মুখী যোগ বা ফরওয়ার্ড বায়াস। বায়াস মানে কি, বাহ্যিক প্রভাব। এই যে আমি বাহ্যিক একটা প্রভাব দিচ্ছি, তো এর মানে বায়াস করতেছি। এই বায়াসটা কিভাবে করতেছি, পজিটিভের সাথে পজিটিভ লাগাইয়া করতেছি, নেগেটিভের সাথে নেগেটিভ লাগাইয়া করতেছি। এই পজিটিভের সাথে পজিটিভ লাগাইয়া যে বায়াসিং, তাকে আমরা বলি ফরওয়ার্ড বায়াসিং বা সম্মুখী যোগ। এই সম্মুখী যোগে কি হচ্ছে, আমাদের
এমনভাবে ধাক্কা দিচ্ছে যাতে করে তড়িৎ প্রবাহ আবার হয় এবং ফরওয়ার্ড বায়াসে তড়িৎ প্রবাহটা বৃদ্ধি পায় আর আমাদের মাঝখানে ডিপ্লেশন লেয়ারটা সরু হয়ে যায়। কথাটা এবার ক্লিয়ার কিনা বলো, এবার কথাটা ক্লিয়ার কিনা, এবার কথাটা ক্লিয়ার কিনা? এবার কথাটা ক্লিয়ার কিনা বলো? হ্যাঁ, এবার দেখো, এবার দেখো রিভার্স বায়াস বা আমাদের বিমুখী যোগ। বিমুখী যোগের ক্ষেত্রে কি হচ্ছে ভাই, এই যে ব্যাটারি লাগাই দিলাম, ব্যাটারি লাগাই দিলাম, বিমুখী যোগ। তাহলে কি হচ্ছে একটু খেয়াল করে দেখো। এবার আমরা কি করলাম ভাইয়া, ফি এর সাথে আগে লাগাইছিলাম পজিটিভ, এবার ফি এর সাথে দেখো এই যে ফি টাইপের সাথে আমি লাগাইছি হচ্ছে নেগেটিভ আর এন টাইপের সাথে আমি লাগাইছি হচ্ছে পজিটিভ। এবার কি হয় ভাই, এই নেগেটিভ যখন এখানে আমার নেগেটিভ থাকে, এই নেগেটিভ হোলগুলোকে কি করবে, নিচে আকর্ষণ করবে। এবার এই নেগেটিভ হোলগুলোকে আকর্ষণ করে তার দিকে টেনে নেয়। একইভাবে এই প্রান্ত যখন পজিটিভ, এই পজিটিভ ইলেকট্রনগুলোকে কি করে, আকর্ষণ করবে, আকর্ষণ করে তার দিকে টেনে নেয়। এই তোমরাই বলো এবার কি তড়িৎ প্রবাহ হবে? এবার কি তড়িৎ প্রবাহ হবে? না ভাইয়া, আমাদের ডিপ্লেশন লেয়ারটা আগে ছিল এতটুকু, এখন এটা বেড়ে হয়ে গেছে এতটুকু। এর মানে যখন তুমি উল্টা লাগাবা তড়িৎ প্রবাহ তো হবে না, উল্টা কি হবে, উল্টা আমার দেখা যাবে তড়িৎ প্রবাহ না হয়ে উল্টা আমাদের এখানে মাঝখানে ডিপ্লেশন লেয়ারটা আরও বড় হয়ে যাবে এবং এখানে কোনো তড়িৎ প্রবাহ হবে না। অল্প পরিমাণে হয় যেটা নগণ্য, বাট সাধারণত আমরা ধরে নিই এখানে কোনো তড়িৎ প্রবাহ হচ্ছে না। এটা হচ্ছে বিমুখী যোগ। তাহলে আমরা একটা কথা বলতে পারি ভাইয়া, সম্মুখী যোগে তড়িৎ প্রবাহ বৃদ্ধি পায়, বিমুখী যোগে তড়িৎ প্রবাহ বন্ধ হয়ে যায়। তাহলে আমাদের বায়াসিং দুই ধরনের, পি এর সাথে পজিটিভ এন এর সাথে নেগেটিভ লাগাইলে এটা হচ্ছে ফরওয়ার্ড বায়াস বা সম্মুখী যোগ, আর পি এর সাথে নেগেটিভ এন এর সাথে পজিটিভ লাগাইলে তখন এটা হচ্ছে আমাদের বিমুখী যোগ বা রিভার্স বায়াস। আমাদের রিভার্স বায়াসে আমার কোনো তড়িৎ প্রবাহ হচ্ছে না, আর ফরওয়ার্ড বায়াসে আমরা এটা তড়িৎ প্রবাহ পাচ্ছি। এই কথাগুলো ক্লিয়ার কিনা বলো, এতটুকু ক্লিয়ার কিনা? এটাই ছিল আমাদের বায়াসিং এর ব্যাপারটা। ওকে, যদি এতটুকু বুঝে থাকো, এবার আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস পি এন জাংশনের বৈশিষ্ট্য লেখ। এটা অন্যতম সেরা লেভেলের ইম্পর্টেন্ট। এবার দেখো পি এন জাংশনের বৈশিষ্ট্য লেখ। বৈশিষ্ট্য লেখ মানে হচ্ছে লেখচিত্র, বা আমরা এটাকে অনেক সময় আইভি লেখচিত্র বলি, অনেক সময় এটাকে আমরা আইভি লেখচিত্র বলি। তো লেখচিত্রটা একটু খেয়াল করো, আমরা ওয়াই অক্ষে রাখি হচ্ছে তড়িৎ প্রবাহ, এক্স অক্ষে রাখি হচ্ছে ভোল্টেজ। তাহলে কি বললাম, ওয়াই অক্ষে আমরা তড়িৎ প্রবাহ নিয়ে এবং এক্স অক্ষে বিভবকে নিয়ে আমরা একটা লেখচিত্র অঙ্কন করি। এখন তুমি বিভব তড়িৎ প্রবাহ বলতে আসলে কি মিন করতে, একটু ভালো করে খেয়াল করো। এখন আমরা যে কাজটা করব, একটা কাজ করব। কি কাজ একটু খেয়াল করো। আমি একটা এই যে সার্কিট ড্র করতেছি, এটা দ্বারা কি মিন করে ভাইয়া, এই প্রান্তটা হচ্ছে পি, এই প্রান্তটা হচ্ছে এন। এখন আমি এখানে একটা ব্যাটারি লাগাইলাম, এই ব্যাটারিটার হচ্ছে পি এর সাথে পজিটিভ এন এর সাথে নেগেটিভ, এর মানে এটা সম্মুখীতে লাগাইলাম। একইভাবে ব্যাটারিটাকে খুলে আমি উল্টা লাগাইতে পারি না, ব্যাটারিটাকে খুলে আলাদা একটা বানানোর দরকার নেই, ব্যাটারিটাকে খুলে উল্টা করে বানাতে পারি না। উল্টা করে বানানোর পর যেটা পাইছি সেটাকে এখানে লিখতেছি।
এই যে এটা হচ্ছে আমাদের পি, এটা হচ্ছে এন, এটা পজিটিভ, এটা নেগেটিভ, এটা নেগেটিভ, এটা পজিটিভ। তাহলে বুঝতেই পারতেছ ভাই এটা হচ্ছে আমাদের ফরওয়ার্ড বায়াস, এফ বি মান হচ্ছে ফরওয়ার্ড বায়াস, আর এটা হচ্ছে আমার আর বি মান হচ্ছে রিভার্স বায়াস। তাহলে এটা হচ্ছে সম্মুখী যোগ, এটা হচ্ছে বিমুখী যোগ। এখন একটু ভালো করে খেয়াল করে দেখো এই বৈশিষ্ট্য লেগ বলতে কি বুঝি। আসলে দেখো বৈশিষ্ট্য লেগ বলতে যেটা বুঝি, এই পিএন জাংশনে আমরা যে বাহ্যিক ভোল্টেজ প্রয়োগ করলাম, এই ভোল্টেজটা আস্তে আস্তে আমি গ্র্যাজুয়ালি বাড়াবো। আস্তে আস্তে ভোল্টেজের মান বাড়াইলে তড়িৎ প্রবাহ কীভাবে পরিবর্তন হয়, এর মানে আমরা তো জানি ভোল্টেজ বাড়াইলে কমাইলে তড়িৎ প্রবাহ পরিবর্তন হয়। এখন সেটা তো আমরা চলতড়িতে পড়ছিলাম, সেটা হচ্ছে আমাদের ওহমের সূত্র, বাট এখানে তো আমি সেমিকন্ডাক্টর ইউজ করতে চাই, কিন্তু তারা সেমিকন্ডাক্টর ইউজ করি নেই। তাহলে আমাদের এখানে ওহমের সূত্র, আমাদের সেমিকন্ডাক্টরে যখন আমরা একটা জংশনের মধ্যে যখন ইউজ করতেছি, এই জংশনের মধ্যে আমি এখন যদি তড়িৎ প্রবাহ করি, আমি ভোল্টেজ বাড়াই কমাই, তাহলে তড়িৎ প্রবাহের কী পরিবর্তন হচ্ছে সেটা আমরা দেখব। একইভাবে রিভার্স বায়াসে ভোল্টেজ আমি বাড়াইতে থাকবো, কারণ আমার কাছে মনে হচ্ছে ভাইয়া রিভার্স বায়াসে তড়িৎ প্রবাহ হচ্ছে না, ভোল্টেজ আমি আরও বাড়াইয়া দেখি, এরকম বাড়াইয়া আমি দেখব, দেখে যেটা আসে সেটা আমরা এখন লেখাচিত্রে আঁকবো। অর্থাৎ প্র্যাকটিক্যালি যা হয় তাই আমরা দেখব। এখন আসো তাহলে একটু খেয়াল করো, তাহলে আমার কিন্তু দুইটা জিনিস লাগতেছে, একটা হচ্ছে ফরওয়ার্ড বায়াস আর একটা হচ্ছে রিভার্স বায়াস। একটা হচ্ছে ফরওয়ার্ড বায়াস আর একটা হচ্ছে রিভার্স বায়াস। তো আমরা কি করবো জানো, ভোল্টেজ না, এটাকে নাম দিলাম বিএফ। এর মানে এক্স অক্ষের ধনাত্মক দিক, মানে তুমি বুঝে নিচ্ছ হচ্ছে ফরওয়ার্ড বায়াসের ভোল্টেজ, মানে এদিকে আমরা ভোল্টেজ বসাবো কোনগুলা, ফরওয়ার্ড বায়াসে থাকা অবস্থায় যে ভোল্টেজগুলো দিচ্ছি সেগুলা। আর এদিকে আমরা তড়িৎ প্রবাহ দিব হচ্ছে আইএফ, মানে হচ্ছে ফরওয়ার্ড বায়াসে যে তড়িৎ প্রবাহ সেই তড়িৎ প্রবাহটা দিব। এইদিকে আমরা দিব হচ্ছে ভোল্টেজ, তবে কোন ভোল্টেজ, বিআর, মানে হচ্ছে রিভার্স ভোল্টেজ। অর্থাৎ রিভার্সটাকে তুমি এইদিকে প্রকাশ করতেছো, রিভার্স বায়াসের তড়িৎ প্রবাহটাকে তুমি এদিকে প্রয়োগ করতেছো। তাহলে একটু দেখো আমার গ্রাফটা, এটা মানে এই গ্রাফের মিনিং কিন্তু এটা না এই দিকটা ধনাত্মক, এই দিকটা ঋণাত্মক, এই দিকটা ধনাত্মক, এটা এরকম না। অর্থাৎ এই গ্রাফের মধ্যে এই অংশটাকে আমি রিপ্রেজেন্ট করতেছি ফরওয়ার্ড বায়াস দিয়ে, আর এই অংশটাকে আমি রিপ্রেজেন্ট করতেছি হচ্ছে রিভার্স বায়াস দিয়ে, কারণ আমার এখানে তো নেগেটিভ কোনো কিছু নাই। এবার আসো আমি দেখি লেখচিত্র অঙ্কন করতে করতে আমি দেখি যে আমাদের কি হয়। কিন্তু এখন আমাকে বলো তো, এখন আমরা যে বলতেছি ভাইয়া এখানে আমাদের ফরওয়ার্ড বায়াস, এখানে আমাদের রিভার্স বায়াস। ফরওয়ার্ড বায়াসে তড়িৎ প্রবাহ হয় অনেক বেশি পরিমাণে হয়, তো রিভার্স বায়াসে কি তড়িৎ প্রবাহ হয় না। কিন্তু আমরা হয় না বললেও এটা ভুল হবে। কেন ভুল হবে, কারণ আমাদের অল্প কিছু মুক্ত ইলেকট্রনের কারণে রিভার্স বায়াসে খুবই হালকা পরিমাণ তড়িৎ প্রবাহ হয়, যেটা নেগলিজিবল টাইপসের হালকা পরিমাণ তড়িৎ প্রবাহ হয় আসলে, যেটা আমরা নগণ্য ধরে নিই আর কি, কিন্তু এটা প্র্যাকটিক্যালি করতে গেলে এটা হয়। তাহলে আমরা বলতে পারি তড়িৎ প্রবাহ রিভার্স বায়াসে খুবই কম, ফরওয়ার্ড বায়াসে খুবই বেশি। এখন আমাদের এখানে যদি এই সার্কিটটা আমি বানাইলাম, তো তোমার এখন এখানে লেখচিত্র আঁকার জন্য ভোল্টেজ কত দিছ, তারপর আমাদের এটার দুই প্রান্তে ভোল্টেজ কত, তড়িৎ প্রবাহ কত, এগুলো মাপতে হবে না। এগুলা মাপার জন্য তোমার কি লাগবে, অ্যামিটার আর ভোল্টমিটার। এখন তোমাদের কাছে আমার প্রশ্ন, আমি চলতড়িতে পড়াইছি, অ্যামিটারকে বর্তনীর সাথে কোন সমবায়ে যুক্ত করতে হয়, ভোল্টমিটারকে বর্তনীর সাথে কোন সমবায়ে যুক্ত করতে হয়, দেখি আমাকে আনসার দাও। অ্যামিটারকে বর্তনীর সাথে কোন সমবায়ে যুক্ত করতে হয়, ভোল্টমিটারকে বর্তনীর সাথে কোন সমবায়ে যুক্ত করতে হয়, দেখি আমাকে আনসার দাও। অ্যামিটারটাকে কোন সমবায়ে, ভোল্টমিটারটাকে কোন সমবায়ে যুক্ত করতে হয়, একটা আনসার দাও। অ্যামিটারকে বর্তনীর সাথে কোন সমবায়ে যুক্ত করতে হবে, ভোল্টমিটারকে বর্তনীর সাথে কোন সমবায়ে যুক্ত করতে হবে। হ্যাঁ, শাহরিয়ার হোসেন অফি, অ্যামিটারকে শ্রেণীতে, এক্স্যাক্টলি সঠিক, আর ভোল্টমিটারটাকে আমাদের সমান্তরালে যুক্ত করতে হয়। এগুলো কারণ আমরা চলতড়িতে বলছি। তাহলে আমাদের এই যে পিএন জাংশনটা, এই জাংশনটার মধ্যে তড়িৎ প্রবাহ পাওয়ার জন্য আমাকে একটা কী করতে হবে ভাই, আমাকে একটা অ্যামিটার লাগাইতে হবে। অ্যামিটার লাগাইতে হবে। তো আমরা এখানে একটা অ্যামিটার লাগবো শ্রেণীতে, আমরা একটা অ্যামিটার দিলাম, তার নাম হচ্ছে মিলি অ্যামিটার। মানে যে আমাকে মিলি অ্যাম্পিয়ারের রিডিংটা দেয়, মানে 1 আছে, মানে এখানে উঠছে হচ্ছে 2 মানে হচ্ছে 2 মিলি অ্যাম্পিয়ার, 3 মানে 3 মিলি অ্যাম্পিয়ার, 4 মানে 4 মিলি অ্যাম্পিয়ার। মানে কারণ হচ্ছে আমি এখান থেকে যে তড়িৎ প্রবাহগুলো পাই এগুলো মোটামুটি মিলি অ্যাম্পিয়ার রেঞ্জের। হ্যাঁ, ওই কারণে আমরা মিলি অ্যামিটার ইউজ করছি।
না অন্য এমিটার ইউজ করলে আবার ক্যালকুলেশন করে ছোটো করা লাগে, ক্যালকুলেশনে ভুল হয়। আর এখানে তো তড়িৎ প্রবাহ যথেষ্ট কম, এখানে আমরা ইউজ করি হচ্ছে মাইক্রো এমিটার। অনেক এখানে তড়িৎ প্রবাহটা এত কম যে মাইক্রো রেঞ্জের, এর মানে 10⁻⁶ মাইক্রো রেঞ্জের। তো এমিটার দিয়ে আমরা তড়িৎ প্রবাহটা মেজারমেন্ট করব কত তড়িৎ প্রবাহ হচ্ছে। এখন এই যে তড়িৎ প্রবাহ হচ্ছে সেটা আমরা মেজারমেন্ট করতেছি এমিটার দিয়ে, এমিটারকে শ্রেণীতে লাগাইলাম। আর ভোল্ট মিটারকে কিসে লাগাইতে হবে? সমান্তরালে। তাহলে এই যে এটা দুই প্রান্তের বিভব মেজারমেন্ট করবো না, কার দুই প্রান্ত? আমাদের যে জাংশনটা দুই প্রান্ত, এই দুই প্রান্তের বিভব মেজারমেন্ট করার জন্য এখানে একটা ভোল্ট মিটার লাগাই দিলাম, এক্ষেত্রে মেজারমেন্ট করার জন্য এখানে একটা ভোল্ট মিটার লাগাই দিলাম। এটা হচ্ছে আমার সেট আপটা। তো আমরা কি করলাম, আবার এখানে আমরা একটা যে কাজটা করলাম, তুমি ভোল্টেজটা পরিবর্তন করতে হবে না। ভোল্টেজ কীভাবে পরিবর্তন করবা? আমরা জাস্ট এখানে যে কাজটা করলাম, একটা পরিবর্তনশীল রোধ লাগাই দিলাম। কারণ আমরা জানি পরিবর্তনশীল রোধ বা রিওস্ট্যাট সে কী করে, আমাদের রোধটাকে বারবার পরিবর্তন করলে অটোমেটিক কি ভোল্টেজ পরিবর্তন হবে না? আমরা তো এটা জানি। তাহলে আমাদের এখানে একটা পরিবর্তনশীল রোধ লাগাই দিলাম যাতে করে আমার ভোল্টেজ পরিবর্তন করতে কোনো সমস্যা না হয়। কারণ কি আমি কি ব্যাটারি একটা খুলে আরেকটা লাগাবো, আরেকটা খুলে আরেকটা লাগাবো, এরকম তো না। তো আমরা কি করব, রোধটাকে আস্তে আস্তে চেঞ্জ করব পরিবর্তনশীল রোধের মাধ্যমে। ওকে, তাহলে আমাদের ভালো কথা। এখন আমি যা বলবো এটা সম্পূর্ণ হচ্ছে প্র্যাকটিক্যাল, মানে প্র্যাকটিক্যালি করলে এটা করে এটা পাওয়া যায়। প্র্যাকটিক্যালি যা যা পাওয়া যায় তা আমি তোমাকে এখানে বলবো, তোমাকে সেটা বিলিভ করতে হবে এবং সেগুলোর রিজন আছে, কেন তার ব্যাখ্যাও আছে। প্রথম কথা, আমি এদিকে না যাই, আমি সম্মুখীতে যাই। আমার এমিটারও লাগানো আছে, ভোল্ট মিটারও লাগানো আছে। শুরুতে আমি কোনো তড়িৎ প্রবাহ করি নাই, কোনো ভোল্টেজ দিই নাই। কোনো ভোল্টেজ না দিলে, যদি কোনো ভোল্টেজ না দাও অবশ্যই তড়িৎ প্রবাহ শূন্য পাবা। কারণ আমরা কি বলছিলাম, সে তো সাম্য অবস্থায় থাকে, সাম্য অবস্থায় ডিপ্লেশন লেয়ার নিয়ে থাকে পিএন জাংশন। আমি বাইরে থেকে তড়িৎ প্রবাহ ভোল্টেজ দিলে না তড়িৎ প্রবাহ করে, এর আগে তো করে না, এর মানে শূন্য। এবার হচ্ছে আমি ভোল্টেজ একটু বাড়াইলাম, হালকা একটু বাড়াইলাম, সত্যি কথা বলতে কোনো তড়িৎ প্রবাহ পাওয়া যাবে না। তোমার কাছে মনে হতে পারে ভোল্টেজ যেহেতু বাড়াইছি তড়িৎ প্রবাহ মনে হয় বাড়তেছে, না। আর একটু ভোল্টেজ বাড়াইলাম, তড়িৎ প্রবাহ বাড়লো না, তড়িৎ প্রবাহ পাচ্ছিই না। মানে ভোল্টেজ দিচ্ছি কোনো তড়িৎ প্রবাহ নাই, সম্মুখী যোগে, কিন্তু সম্মুখী যোগে। আর একটু দিলাম, কাজ হচ্ছে না। আর একটু দিলাম, হ্যাঁ এবার কাজ হচ্ছে। অর্থাৎ আমার দেখা যাবে সম্মুখী যোগের ক্ষেত্রে তুমি ভোল্টেজ দিতে থাকলে একটা নির্দিষ্ট ভোল্টেজের আগ পর্যন্ত সে কোনো তড়িৎ প্রবাহ করে না। ওই ভোল্টেজটা প্রাপ্ত হওয়ার পর এবার তুমি যতই ভোল্টেজ দিবা সে সূচকীয় হারে বাড়ে, এক্সপোনেনশিয়াল, সূচকীয় হারে। আমরা এক্সপোনেনশিয়াল বা সূচকীয় কি নিউক্লিয়ার ফিজিক্সে পড়াইছি 9 নম্বর অধ্যায়ে। তো আমরা সেখানে দেখছিলাম যে সূচকীয় হারে বাড়ে। তুমি ওহমের সূত্রে যখন পড়ছিলা তখন কিন্তু এটা এরকম মূল বিন্দু থেকে সোজা বেড়ে গেছে, বাট সেমিকন্ডাক্টরে ওরকম বাড়ে না। প্র্যাকটিক্যালি যদি আমি গ্রাফ আঁকি তখন দেখা যাবে শুরুতে কিছুটা অঞ্চল পর্যন্ত সে কোনো তড়িৎ প্রবাহ করে না। আমি ভোল্টেজ দিছি কিন্তু তড়িৎ প্রবাহ হচ্ছে না। এরপর যখন হওয়া শুরু হয়েছে তখন আমরা যতই ভোল্টেজ বাড়াচ্ছি তড়িৎ প্রবাহ আস্তে আস্তে বাড়তেছে। এটা হচ্ছে প্র্যাকটিক্যালি যদি করি। এখন তোমার প্রশ্ন আসতে পারে, ভাইয়া শুরুতে একটা নির্দিষ্ট পরিমাণ ভোল্টেজ দেওয়ার পরেও কেন আমার কোনো তড়িৎ প্রবাহ হচ্ছে না? তার কারণ হচ্ছে, ভাইয়া আপনি যখন একটা পিএন জাংশন নিছিলেন তার মধ্যে কিন্তু একটা ডিপ্লেশন লেয়ার ছিল। এই ডিপ্লেশন লেয়ারের মধ্যে কিন্তু একটা ভোল্টেজ ছিল। আপনি যখন এখানে ব্যাটারি লাগাইছেন আপনাকে কিন্তু শুরুতে এই মাঝখানে যে একটা বিভব আছে এই বিভবটাকে অতিক্রম করতে হবে না? এর থেকে কম বিভব হইলে আপনি কি সামনের দিকে আগাইতে পারবেন না? এই বিভবটাকে অতিক্রম করার জন্য যতক্ষণ পর্যন্ত না আমার এর থেকে বেশি ভোল্টেজ হচ্ছে না ততক্ষণ পর্যন্ত সে তড়িৎ প্রবাহ করতে দিচ্ছে না। যখনই ভোল্টেজ এর থেকে বেড়ে গেল তখন তড়িৎ প্রবাহ হইতে কোনো সমস্যা নাই, কারণ আমরা এটাকে ব্যাকআপ দিয়ে দিছি। এই যে আমার এটা, এই পয়েন্টটা এক একজনের ক্ষেত্রে এক এক রকম। এটাকে আমরা বলি বিভব বাধা, বিভব বাধা ভোল্টেজ, বা এটাকে আমরা বলি হচ্ছে, নাম সবগুলো জানতে হবে, কাট ইন ভোল্টেজ, বা এটাকে আমরা বলতে পারি নি ভোল্টেজ, বা ভোল্টেজ বা বিভব বলা যায় নি ভোল্টেজ, বা এটাকে আমরা বলতে পারি সূচন ভোল্টেজ।
অর্থাৎ বিভব বাধা ভোল্টেজ বলো, কাট ইন ভোল্টেজ বলো, নি ভোল্টেজ বলো, সূচন ভোল্টেজ বলো, এর থেকে কম ভোল্টেজ প্রয়োগ করলে তুমি কখনো তড়িৎ প্রবাহ পাবা না। আগে আমার এই পরিমাণ ভোল্টেজ অতিক্রম করতে হবে। এবং আমরা আগেই বলছিলাম ভাই ভিতরে যে ডিপ্লেশন লেয়ার এটা এক এক সেমিকন্ডাক্টরের জন্য এক এক রকম। এর মানে এখানে যে আমাদের সূচন ভোল্টেজ বা নি ভোল্টেজ এটাও এক একজনের জন্য এক এক রকম। পরীক্ষায় তোমাকে বলে দিবে কার জন্য কত। এই ভোল্টেজের আগ পর্যন্ত আমরা কোনো তড়িৎ প্রবাহ পাচ্ছি না। এরপরে যতই আমরা ভোল্টেজ বাড়াচ্ছি ততই তড়িৎ প্রবাহ বাড়তেছে। এটাই হচ্ছে আমাদের কি সম্মুখী যোগের বৈশিষ্ট্য। এই যে বৈশিষ্ট্য আমরা পেয়ে গেছি, উপরে লেখা আছে পিএন জাংশনের বৈশিষ্ট্য লেখচিত্র। এই যে এই লেখচিত্র থেকে আমি বৈশিষ্ট্য সম্পর্কে আইডিয়া পাচ্ছি বৈশিষ্ট্যটা কি। তাহলে আমরা বুঝলাম সম্মুখী যোগের বৈশিষ্ট্য হচ্ছে প্রাথমিকভাবে একটা নির্দিষ্ট ভোল্টেজ পর্যন্ত সে কোনো তড়িৎ প্রবাহ করে না। সেই ভোল্টেজটাকে আমরা বলি বিভব বাধা ভোল্টেজ বা কাট ইন ভোল্টেজ বা নি ভোল্টেজ বা সূচন ভোল্টেজ। এই ভোল্টেজটা অতিক্রম করার সাথে সাথে যত আমরা ভোল্টেজ দিব ততই সে তড়িৎ প্রবাহ বাড়বে। এবং সেটা কী হারে বাড়ে? সূচকীয় হারে বাড়ে। কী হারে? অনেক সময় প্রশ্ন আসতে পারে সূচকীয় হারে, বা যাকে আমরা ইংলিশে বলি হচ্ছে এক্সপোনেনশিয়াল হারে। ওই যে আমাদের তেজস্ক্রিয়তার মধ্যে আমরা দেখছিলাম তেজস্ক্রিয় ক্ষয়, সেটা এক্সপোনেনশিয়াল হারে বাড়ছিল। বলো আমরা একটু বুঝছি কিনা? সেটা এক্সপোনেনশিয়াল হারে কমছিল, এটা বাড়তেছে। শাহরিয়ার হোসেন ওপি, ফরওয়ার্ডে কি নিয়মিত তড়িৎ প্রবাহ চলে? জি ভাইয়া, ফরওয়ার্ডে আমাদের নিয়মিত তড়িৎ প্রবাহ চলতে থাকে। কেন? কারণ বাইরে থেকে আমি কন্টিনিউয়াসলি ভোল্টেজ দিচ্ছি, বাইরে থেকে কন্টিনিউয়াস আমি ভোল্টেজ দিচ্ছি। বাইরে থেকে যতক্ষণ পর্যন্ত ভোল্টেজ দিব ততক্ষণ পর্যন্ত চলবে, যতক্ষণ পর্যন্ত দিব না ততক্ষণ পর্যন্ত চলবে না। এবং ভোল্টেজ কিন্তু এর থেকে কম হলে হবে না, এর থেকে বেশি হলে তুমি যে হারে ভোল্টেজ দিবে সেই হারে তুমি তড়িৎ প্রবাহ পাবা। শাহরিয়ার হোসেন ওপি, নিঃশেষিত বিভবের চেয়ে বেশি হলে তারপর তড়িৎ, হ্যাঁ এক্স্যাক্টলি, নিঃশেষিত ওইটাকে তো আগে নিঃশেষ করতে হবে, যে আমাদের ওই ভোল্টেজটাকে অতিক্রম করতে হবে। ওইটাকে অতিক্রম করার পরে যাইয়া সে আমাদের প্রভাব বিস্তার করা শুরু করবে। একটু ক্লিয়ার কিনা বলো? এটা হচ্ছে ফরওয়ার্ড, মানে সম্মুখীর জন্য। এবং তার জন্য আমি তড়িৎ প্রবাহ যেগুলো পাচ্ছি এগুলো মিলি অ্যাম্পিয়ার রেঞ্জের। হ্যাঁ, ওই কারণে এখানে ব্র্যাকেটে রেখে দে মিলি অ্যাম্পিয়ার। আর এখানে যেগুলো পাবো ওগুলো হচ্ছে মাইক্রো অ্যাম্পিয়ার, মানে খুবই কম। ওকে, এবার আসো তুমি বিমুখীতে যাবা। বিমুখীতে গেলে দেখা যাবে ভাইয়া সত্যি কথা কি, এখানে যেরকম তুমি কিছুক্ষণ পর্যন্ত ভোল্টেজ পাচ্ছ না, বিমুখীতে এরকম হবে না। বিমুখীতে কানেকশন দেওয়ার সাথে সাথে অল্প পরিমাণ, মানে তড়িৎ প্রবাহটার মান খুবই অল্প পরিমাণ তড়িৎ প্রবাহ পাওয়া যায়। কেন পাওয়া যায়? ওই যে বললাম কিছু মুক্ত ইলেকট্রন থাকে, ওই মুক্ত ইলেকট্রনগুলো হালকা পরিমাণে তড়িৎ প্রবাহ করে ফেলে, আমার কিছু করার থাকে না প্র্যাকটিক্যালি। তখন দেখা যায় হালকা পরিমাণ তড়িৎ প্রবাহ পাওয়া গেল, মানে যতই আমি ভোল্টেজ দিচ্ছি হালকা পরিমাণ তড়িৎ প্রবাহ পাইলাম। তাহলে ভোল্টেজ দিচ্ছি তড়িৎ প্রবাহ পাচ্ছি, ভোল্টেজ দিচ্ছি, এই যে এদিকে ভোল্টেজ দিলাম তড়িৎ প্রবাহ পাইলাম, ভোল্টেজ দিলাম তড়িৎ প্রবাহ পাইলাম, এভাবে বাড়তেছে। কিন্তু সামান্য একটু ভোল্টেজ দেওয়ার পরে এবার দেখা যায় যতই তুমি ভোল্টেজ বাড়াও তড়িৎ প্রবাহ আর বাড়ে না। তুমি ভোল্টেজ বাড়াচ্ছ, তড়িৎ প্রবাহ আর বাড়তেছে না। তাহলে কি হলো? এই যে আমরা দেখছিলাম যে বিমুখীতে ভোল্টেজ দিয়েও খুব একটা লাভ হয় না। তাহলে বিমুখী বায়াসে কি হয়? ভোল্টেজ দিলে প্রাথমিকভাবে হালকা পরিমাণ তড়িৎ প্রবাহ, হালকা, এটা মুক্ত ইলেকট্রনের কারণে হয়। এই হালকা পরিমাণ যে তড়িৎ প্রবাহটা আমরা পাইলাম, এই হালকা পরিমাণ যে তড়িৎ প্রবাহ পাইলাম এটাকে আমরা বলি হচ্ছে বিমুখী সম্পৃক্ত প্রবাহ। আমরা এটাকে বলি হচ্ছে বিমুখী সম্পৃক্ত প্রবাহ, বিমুখী সম্পৃক্ত প্রবাহ, অথবা এটার আরেকটার নাম হচ্ছে লিকেজ প্রবাহ। লিকেজ মানে তো বুঝো, লিক হয়ে যাওয়া মানে কি? নষ্ট হয়ে যাওয়া, কোনো কিছু লিক হয়ে গেছে। এখানে তো আলটিমেটলি এটা কিন্তু আমার হওয়ার কথা না, কিন্তু ওই মুক্ত ইলেকট্রন কিছু এক্সট্রা ছিল তার কারণে সাডেনলি হয়ে গেল, ওই কারণে এটাকে আমরা লিকেজ প্রবাহ বলি। এটা হচ্ছে আনওয়ান্টেড জিনিস। তাহলে এটা হচ্ছে বিমুখী সম্পৃক্ত প্রবাহ বা লিকেজ প্রবাহ। তাহলে মানে এক কথায় এই অবস্থায় সে সম্পৃক্ত হয়ে যায়, এর থেকে বেশি আর তড়িৎ প্রবাহ হয় না। তড়িৎ প্রবাহ আমাদের এরকম হইতেই থাকে সোজা, মানে তড়িৎ প্রবাহ আর হচ্ছে না। তুমি ভোল্টেজ দিচ্ছ, ভোল্টেজ বাড়াচ্ছ, কিন্তু তড়িৎ প্রবাহের কোনো পরিবর্তন হচ্ছে না। এতটুকু বুঝছে কিনা বলো? এবার আসো তুমি তাও তুমি ভোল্টেজ বাড়াচ্ছ,
মানে তুমি দেখতেছো তড়িৎ প্রবাহ বাড়তেছে না, এখানে তো তুমি মজা পাইছো, ভোল্টেজ দিচ্ছ তড়িৎ প্রবাহ বাড়তেছে, ভোল্টেজ দিচ্ছ তড়িৎ প্রবাহ বাড়তেছে, কিন্তু এখানে মজা পাচ্ছ না কেন? ভোল্টেজ দিচ্ছ কিন্তু তড়িৎ প্রবাহ বাড়তেছে না। তাও তুমি, তোমার একটু চুলকানি আছে, বিজ্ঞানীদের তো চুলকানি একটু বেশি থাকে, তারা কি করলো, তারা না আরও বাড়াচ্ছে। এভাবে বাড়াইতে দেখে গেল তাদের কথা হচ্ছে ভোল্টেজ বাড়াইয়ে ছাড়বো, তড়িৎ প্রবাহ বাড়াইয়ে ছাড়বো। হঠাৎ করে এমন একটা পয়েন্ট আসলো, এই ভোল্টেজের পর হালকা একটু ভোল্টেজ বাড়ার কারণে তড়িৎ প্রবাহ বহুগুণে বেড়ে গেছে। দেখো তো এই পয়েন্ট যদি চিন্তা করি, এই পয়েন্ট আর এই পয়েন্টের মধ্যে তুমি খেয়াল করে দেখো, ভোল্টেজ বাড়ছে এতটুকু, তড়িৎ প্রবাহ বাড়ছে এতটুকু। এর মানে হালকা অল্প একটু এই পয়েন্ট থেকে, এটা এমন একটা পয়েন্ট, এটা এমন একটা ভোল্টেজ, এই ভোল্টেজ থেকে ভোল্টেজের পরিমাণ হালকা একটু বাড়লে তড়িৎ প্রবাহ বহু গুণে বৃদ্ধি পায়। মানে সাডেনলি এতক্ষণ পর্যন্ত বাড়তেছে না, হঠাৎ করে উড়াধুনা লেভেলে বাইরে গেছে। এই যে এই পয়েন্টের পর্যন্ত যদি তুমি ভোল্টেজ নিয়ে যাও, এই পয়েন্টে যাওয়ার পর আমাদের যে কোনো যন্ত্র সাধারণত ম্যাক্সিমাম ক্ষেত্রে, সব ক্ষেত্রে না, ম্যাক্সিমাম যন্ত্র নষ্ট হয়ে যায়, তার গুণাবলী নষ্ট হয়ে যায়। ওই কারণে এই ভোল্টেজটাকে আমরা বলি হচ্ছে বিনাশী ভোল্টেজ। বিনাশী, যে বিনষ্ট করে দেয়, বিনাশী ভোল্টেজ। বিনাশী ভোল্টেজ বা ইংলিশে বলা হয় ব্রেকডাউন ভোল্টেজ, ব্রেকডাউন ভোল্টেজ। এই যে এই জিনিসটা সর্বপ্রথম লক্ষ্য করছে, এই যে মানে এই কাজটা যে হয়, এটা সর্বপ্রথম লক্ষ্য করছে 1934 সালে আমেরিকান সায়েন্টিস্ট বিজ্ঞানী সি জেনার সর্বপ্রথম এটা লক্ষ্য করেন। উনি লক্ষ্য করছেন যে কিরে ভাই, ভোল্টেজ বাড়াচ্ছি, কাজ হচ্ছে না, কিন্তু হঠাৎ করে এমন একটা ভোল্টেজ আছে যার থেকে একটু করে বাড়াইলে আমার বহুগুণে তড়িৎ প্রবাহ বৃদ্ধি হচ্ছে, এত হওয়ার কারণ কি? পরে দেখলো যে আসলে এটা হইলে আমাদের ঝামেলা হয়ে যায়। এই বিজ্ঞানী জেনার যেহেতু সর্বপ্রথম এটা লক্ষ্য করছে, তার নামানুসারে এটাকে আমরা বলি জেনার বিভব বা জেনার ভোল্টেজ। তার নামানুসারে এটাকে আমরা জেনার ভোল্টেজও বলে থাকি, এটা হচ্ছে আমার মেইন কথাগুলো। বলো আমরা একটু বুঝছি কিনা? তাহলে আমাদের দেখলাম সম্মুখীতে প্রাথমিকভাবে কিছুক্ষণ পর্যন্ত তড়িৎ প্রবাহ হয় না, এটাকে আমরা বলি বিভব বাধা ভোল্টেজ বা কাটিন ভোল্টেজ বা নি ভোল্টেজ বা সূচন ভোল্টেজ। এরপরে যতই তুমি ভোল্টেজ দিবা ততই তড়িৎ প্রবাহ পাবে, সেটা সূচকীয় হারে বাড়ে। আর আমাদের বিমুখীর ক্ষেত্রে দেখা যায় ভোল্টেজ দিলে হালকা পরিমাণ তড়িৎ প্রবাহ পাওয়া যায়, কিন্তু এটা হালকা, এরপরে ভোল্টেজ যতই বাড়ে তড়িৎ প্রবাহ আর বাড়তেছে না। এই যে একটা নির্দিষ্ট পরিমাণ তড়িৎ প্রবাহ আমরা পাচ্ছি, এটাকে আমরা বলি বিমুখী সম্পৃক্ত প্রবাহ বা লিকেজ প্রবাহ। এবং আমার এমন একটা ভোল্টেজ আছে, যেই ভোল্টেজটা অতিক্রম করার সাথে সাথে তড়িৎ প্রবাহ বহুগুণে বৃদ্ধি পায়, এবং এই পয়েন্টের পর দেখা যায় আমাদের যে কোনো একটা যন্ত্র নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। এই পয়েন্টটাকে আমরা বলি হচ্ছে, এই ভোল্টেজটাকে বলি বিনাশী ভোল্টেজ বা ইংলিশে বলা হয় ব্রেকডাউন ভোল্টেজ। এটা সর্বপ্রথম লক্ষ্য করছে 1934 সালে বিজ্ঞানী সি জেনার। এই বিজ্ঞানী জেনারের নামানুসারে এটাকে আমরা বলি জেনার ভোল্টেজ। বলো আমাদের এতটুকু ক্লিয়ার কিনা? এটা বেশি ইম্পর্টেন্ট। যে কোনো প্রতিযোগিতামূলক কোয়েশ্চেন বলো, ইন্টারমিডিয়েট কোয়েশ্চেন বলো, সব জায়গায় আসে, প্রচুর এমসিকিউ হইতে পারে এখান থেকে, এই জায়গা থেকে। যেমন বলতে পারে জেনার ভোল্টেজ ব্যাখ্যা করো, অনুধাবনমূলক প্রশ্ন। তারপর হইতে পারে আমাদের বিনাশী ভোল্টেজকে কেন জেনার ভোল্টেজ বলা হয়, প্রশ্ন, অনুধাবনমূলক প্রশ্ন। মেডিকেলের প্রশ্ন আসতে পারে, বিজ্ঞানী জেনার কত সালে এটা লক্ষ্য করছে, প্রশ্ন। এই ধরনের অনেক ধরনের প্রশ্ন হইতে পারে। বলো আমাদের এতটুকু ক্লিয়ার কিনা? সাকিব হোসেন জিয়ান, তুমি কি আগের ক্লাসটা করছিলা? আর আরেকটা কথা হচ্ছে, এই ক্লাসে শুরু থেকে ছিলা কিনা, এই দুটো জিনিস কনফার্ম করো। ওকে, যাক, যেহেতু এতটুকু ক্লিয়ার, এবার আমরা একটু সামনের দিকে যাই। সামনে দিয়ে গেলে আমাদের একটা টার্ম আছে, যেটাকে আমরা বলি হচ্ছে, দেখো তাহলে আমি যদি বলি ভাইয়া তড়িৎ প্রবাহের জন্য কোনটা উত্তম, অবশ্যই ভাইয়া তড়িৎ প্রবাহের জন্য হচ্ছে আমার কি সম্মুখীটা উত্তম, বিমুখীটা না। এই সম্মুখীর ক্ষেত্রে
ওহমের সূত্রের সাথে এটার পার্থক্যটা কোন জায়গায় খেয়াল করি। আমি একটু দেখাই যে ওহমের সূত্রের সাথে এটার পার্থক্যটা কোন জায়গায়। ওহমের সূত্রে দেখা গেছে বিজ্ঞানী ওহমের সূত্রে আমরা যখন এই লেখচিত্রটা আঁকছিলাম, লেখচিত্রটা ছিল এরকম, এটা ছিল ওহম। এখন আমার লেখচিত্রটা হচ্ছে এরকম সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে। এখানে দেখো এই যে লেখচিত্রের ডালটাকে আমরা বলছিলাম হচ্ছে রোধ, এখানে ডালটা পরিবর্তন হচ্ছে না, ডালটা পরিবর্তন হচ্ছে না, আর এখানে ডালটা কন্টিনিউয়াসলি পরিবর্তন হচ্ছে না। জি ভাইয়া, এখানে আমাদের বক্ররেখার ডাল মানে স্পর্শকের ডাল, এখানে আমাদের ডাল যা পাবো এখানে ডাল তা পাবো না, এখানে ডাল তা পাবো না। তাহলে এখানে রোধটা কি ছিল? কনস্ট্যান্ট। আর এখানে রোধটা কি কনস্ট্যান্ট? না। ওই কারণে সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে যে রোধ, ওই রোধটাকে বলা হয় গতীয় রোধ বা ডাইনামিক রেসিস্ট্যান্স। গতীয় রোধ মানে যে রোধটা ক্রমাগত পরিবর্তন হয়, যে রোধটা কি ক্রমাগত পরিবর্তন হয়। এখানে তো রোধ নির্দিষ্ট ছিল, ওহমে আর নির্দিষ্ট ছিল, বাট এখানে আর কি নয়? নির্দিষ্ট নয়। এই আরটা নির্দিষ্ট নয় বিধায় এটাকে নাম দেওয়া হয় গতীয় রোধ, বা ইংলিশে যদি আমরা বলি এটা হচ্ছে ডাইনামিক রেসিস্ট্যান্স। ডাইনামিক রেসিস্ট্যান্স। এই ওপি বলতে পরিবর্তনশীল রোধ, পরিবর্তনশীল রোধ না, পরিবর্তনশীল রোধ আর গতীয় রোধের মধ্যে পার্থক্য আছে। পরিবর্তনশীল রোধ তো ওইটা যে রোধটা আমরা এই যে সংকেতটা দিয়ে যেটা লিখি, অর্থাৎ আমরা রোধটাকে চাইলে পরিবর্তন করতে পারি, এটা সেই রোধ না, এটা হচ্ছে ডিরেক্ট রোধ। এই ডিরেক্ট রোধ ওহমের সমতুল্যটা, কিন্তু ওহমের ক্ষেত্রে দেখা গেছে কোন একটা ডিভাইসের রোধ কনস্ট্যান্ট, কিন্তু এখানে দেখা গেছে রোধটা কনস্ট্যান্ট না, রোধটা ক্রমানুসারে চেঞ্জ হচ্ছে, ওই কারণে এটার নাম হচ্ছে ডাইনামিক রেসিস্ট্যান্স। তো আমরা ওহমের ক্ষেত্রে কি দেখছিলাম? রোধ আর ইকুয়ালস টু কি? বি ডিভাইডেড বাই আই না? এখানেও সেম, রোধ আর ইকুয়ালস টু হচ্ছে বি ডিভাইডেড বাই আই। কিন্তু তুমি এখানে স্পেসিফিক পয়েন্টের ভোল্টেজ দিয়ে বের করতে পারবা, কিন্তু এটা তো বক্ররেখা, তাহলে স্পেসিফিক পয়েন্ট দিয়ে তো বের করতে পারবা না। তাহলে আমাকে কি করতে হয়? দুইটা পয়েন্ট নিতে হয়, তার মধ্যে থেকে আমার লম্বভাবে ভূমি দিয়ে বের করতে হয়। এর মানে জাস্ট ডেল্টা বি ডিভাইড বাই ডেল্টা আই। ওহমের সূত্রে পাইছিলাম রোধ মানে হচ্ছে কি? বিভব ডিভাইড বাই তড়িৎ প্রবাহ, আর এখানে গতীয় রোধ মানে হচ্ছে বিভবের পরিবর্তন ডিভাইড বাই তড়িৎ প্রবাহের পরিবর্তন। কারণ তুমি এখান থেকে এখানে গেলে পরিবর্তন যেরকম, এখান থেকে এখানে গেলে পরিবর্তন সেম না। ওই কারণে আমাদের গতীয় রোধটাকে আমরা এভাবে দেখাই। বলো আমরা এতটুকু বুঝছি কিনা? নসীন বলতেছে আমাদের জেনারটা কোন পয়েন্টটা? ওই যে বললাম তুমি যখন বিমুখীতে যাবা, এই যে এইদিকে আমরা বিমুখী ভোল্টেজ ধরছি বি আর রিভার্স ভোল্টেজ, আর এদিকে আমরা ধরছিলাম আই আর মানে হচ্ছে রিভার্স, আমাদের রিভার্স কারেন্ট। এখন তোমার বিমুখীতে কি হয়? তুমি ভোল্টেজ যত বাড়াবা, ভোল্টেজ একটু বাড়াইলা তড়িৎ প্রবাহ একটু বাড়লো, ভোল্টেজ আর একটু বাড়াইলা তড়িৎ প্রবাহ একটু বাড়লো, হালকা পরিমাণ বাড়ে। এরপরে তুমি যতই ভোল্টেজ বাড়াও তড়িৎ প্রবাহ আর বাড়ে না। এই তড়িৎ প্রবাহ বাড়লে তো এদিকে যাইতো, তড়িৎ প্রবাহ আর বাড়তেছে না, না বাড়তে 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 একটা নির্দিষ্ট পয়েন্ট আছে, এই ভোল্টেজ যেটা আছে এই ভোল্টেজটাকে অতিক্রম করার সাথে সাথে বহুগুণে বৃদ্ধি পায়। এতক্ষণ বৃদ্ধি পাচ্ছে না, এখন এমন বৃদ্ধি পাওয়া পাইছে সব কিছু বিনষ্ট করে দিছে। এই পয়েন্টটাকে আমরা বলতেছি, এই বিভবটাকে আমরা বলতেছি হচ্ছে বিনাশী ভোল্টেজ, এবং বিজ্ঞানী জেনারের নামানুসারে এটাকে আমরা বলি জেনার ভোল্টেজ, আর ইংলিশে বলা হয় ব্রেকডাউন ভোল্টেজ, যে সব কিছু ব্রেক করে দেয়। এতটুকু ক্লিয়ার কিনা বলো? যদি ক্লিয়ার হয় তাহলে আমাদের আজকে এতটুকুই। আগামী ক্লাসে আমরা অন্যতম ইম্পর্টেন্ট জিনিস রেকটিফায়ার নিয়ে আলোচনা করব। রেকটিফায়ার অ্যান্ড ট্রানজিস্টর ইনশাআল্লাহ আমরা আগামী ক্লাসে শুরু করব, মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। আর রেকটিফায়ার নিয়ে আলোচনা করবে একমুখী কারক। একটু ক্লিয়ার কিনা বলো? কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারো, কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারো। আমরা একটু সুন্দর জিনিসগুলো হচ্ছে তোমার, আমি কোনো কিছু বাদ দিতে চাচ্ছি না। অনেকেই এই চ্যাপ্টারগুলোর মধ্যে অনেক কিছু বাদ দেয়, আমি চাচ্ছি না কোনো কিছু বাদ দিতে। আমরা সব কিছু সুন্দর করে পড়বো, কোনো কিছু বাদ দেওয়ার কোনো প্রয়োজন নেই।
আর এখানে হচ্ছে তোমার যে লজিক গেটের যে ব্যাপার স্যাপারগুলো সেগুলো আমি এখানে পড়াবো না। অর্থাৎ তুমি আইসিটিতে তোমরা লজিক গেট পড়ছো না, সেক্ষেত্রে সংখ্যা পদ্ধতি যে রূপান্তর, হ্যাঁ সংখ্যা পদ্ধতির রূপান্তর থেকে এখানে প্রতিবার প্রশ্ন হয়। আর যেমন এমসিকিউ একটা প্রত্যেকবার আসে, প্রত্যেকবার একটা এমসিকিউ ফিজিক্সে আসে, এটাকে বাইনারিতে রূপান্তর করো, এটাকে রূপান্তর করো এমসিকিউতে। তো সেটার জন্য তো তোমার সংখ্যা পদ্ধতি জানার কোনো দরকার নেই, সেটার জন্য তোমার হাতে ক্যালকুলেটর আছে, ক্যালকুলেটর দিয়ে করে ফেলবা। সংখ্যা পদ্ধতি রূপান্তর তো ক্যালকুলেটর দিয়ে করা যায়, কোনো ব্যাপার না। তো তাও দশমিক যুক্তগুলো যেহেতু ক্যালকুলেটর দিয়ে করা যায় না, তখন একটু ঝামেলা হয়ে যায়। তো এক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো তোমরা আইসিটির যে সংখ্যা পদ্ধতির রূপান্তর সেটা পুরোটা দেখে নিলে এইটা দেখা হয়ে যাবে। আর আমাদের হচ্ছে সংখ্যা পদ্ধতি রূপান্তরের মধ্যে আবার আইসিটি তোমার যেরকম 1-এর পরিপূরক, 2-এর পরিপূরক আছে, কোড আছে, ওইগুলো কিন্তু আবার এখানে নাই। এখানে শুধুমাত্র রূপান্তরটা, সংখ্যা পদ্ধতির জাস্ট রূপান্তরটা। আর একটা হচ্ছে লজিক গেট। লজিক গেটের মধ্যে বিভিন্ন ধরনের শুধু গেটগুলা, আইসিটিতে যেরকম এক্সট্রা আমাদের অ্যাডার, এনকোডার, ডিকোডার, হাফ অ্যাডার, ফুল অ্যাডার, রেজিস্টার, এই ধরনের জিনিসগুলো এখানে নাই, এখানে শুধুমাত্র গেটগুলো আছে। তো আবার এগুলো দিয়ে তোমাদের প্র্যাকটিক্যাল করতে হবে, পরীক্ষায় তোমাদের কিন্তু প্র্যাকটিক্যাল করতে হবে যে আমাদের এই গেটগুলো দিয়ে। এই অধ্যায়ে কিন্তু সেমিকন্ডাক্টরে কিন্তু প্র্যাকটিক্যাল আছে, প্র্যাকটিক্যাল করতে হয় যে বিভিন্ন অ্যান্ড গেট বানাইতে হবে, অর গেট বানাইতে হবে, নট গেট বানাইতে হবে, বিভিন্ন গেট বানাইতে হয়, ন্যান্ড গেট বানাইতে হবে, এই ধরনের প্র্যাকটিক্যালগুলো তোমাদেরকে করতে হবে। তো ওই জিনিসগুলো একটু মাথায় রাখবো আর কি। হ্যাঁ, আমরা আইসিটির ব্যাপারগুলো আমরা এখানে ডিসকাস করবো না, তবে আমাদের যেহেতু আইসিটির যে ক্লাসগুলো সেগুলো আমি তোমাদেরকে দিয়ে দিলে সেখান থেকে তোমরা করে নিতে পারো, কোনো সমস্যা নেই। আর কালকে শুক্রবারেও কিন্তু আইসিটির সেকেন্ড ক্লাসটা আছে, লজিক গেটের সেকেন্ড ক্লাস। এগুলো কিন্তু আমি মেনলি সেমিকন্ডাক্টরের জন্যই পড়াচ্ছি। সেমিকন্ডাক্টর যেহেতু আছে, তোমাকে লজিক গেটের ব্যাপারটা ক্লিয়ার করতে হবে। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এতটুকু পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।